মধ্যরাতে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপিবির নেতা সার্জিস আলমের সাথে বাকবিতণ্ডা ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। পরিকল্পিতভাবে 40 থেকে 50 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা হয়। হেনস্থা হন সার্জিস আলম। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের উপর হামলা হয়েছে। সার্জিস আলম ও তার অনুসারীরা এ বিষয়ে অভিযোগ জানাতে ভাটারা থানা উপস্থিত হন। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও পাল্টা অভিযোগ নিয়ে থানায় অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সার্জিস আলম তার অনুসারীদের নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার একটি সড়কে কথা বলার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। প্রিয় দর্শক, চলুন। মধ্যরাত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমকে পিটিয়ে হত্যার চেষ্টা এবং গণধোলাই। এইবার এই বিষয় নিয়ে কঠিন পদত্যাগ এবং হুঁশিয়ারি সতর্ক বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে বুঝতে পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমকে কে বা কারা পিটিয়ে হত্যার চেষ্টা করেছে তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। সার্জিসকে গণধোলাই এবং সেনাপ্রধান কঠিন হুঁশিয়ারি সতর্ক বার্তা। এইবার এই বিষয় নিয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন সমন্বয়ক সার্জিস আলম ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখব সমন্বয়ক সার্জিস আলমকে কে বা কারা পিটিয়ে হত্যা করার চেষ্টা করেছিলেন। এই সার্জিস আলম আপনার গতকালকে তার ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় যে আপনার ঢাকার রাজধানীর বসুন্ধরাতে একটা চায়ের মিটিং কিংবা দাওয়াত আছে, অনেক এরকমই দাওয়াত তো না, আসলে সেখানে একটা মিটিং হয়েছে। তো সেই মিটিং এ আপনার এই কি বলে সমন্বয় কিংবা সার্জিসদের যে দলটা, এই দলটা কিভাবে আপনার পাস করাতে পারে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে, কিভাবে জনগণের সামনে দলটাকে প্রেজেন্টেশন করতে পারে, কিংবা তারা এখন বলে যে 2024-এর এই দলটাকে আমরা গঠিত করব, এবং যেভাবে আমরা আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করছি, ঠিক আওয়ামী লীগের জায়গাটা আমরা দখল নিব। ভাবা যায়? হ্যাঁ, বুঝতে পারেন আপনারা? সার্জিস আলমের আরো বক্তব্য হচ্ছে, এই ঘটনাগুলা যে বা যারা ঘটাইছে এদের অবস্থা আমরা জানি, কিংবা তাদেরকে আমরা এভাবে বলে দিতে চাই যে আপনাদের অবস্থা আওয়ামী লীগের ছাত্রলীগের মতো হবে। মানে কি? কে বা কারা এই ঘটনাটা ঘটাইছে সার্জিস আলম জানে। সার্জিস আলম তিনি ডিরেক্ট আপনার কি বলে বিএনপির যুব দলকে মনে করেন ইঙ্গিত করলো যে তাদের অবস্থা অনেকটা আপনার ছাত্রলীগের মতো হবে। সার্জিস আলম তিনি আরো বলে যে এই টুকাইরা যেই হামলা করছে, এক টুকাইকে তো আমরা বাংলার মাটি থেকে বিতাড়িত করছি, কিংবা এদেরকে আমরা নিষেধাজ্ঞা করছি। অন্যদিকে আরো একটা টুকাই আপনার ক্যারেক্টারে যদি কেউ আসতে চায়, তাদেরকে আমরা সেই টুকাইকে দেখে শিক্ষা নিতে বলবো। যদি তারা শিক্ষা না নিতে পারে, তাহলে তাদের অবস্থা এক টুকাই মানে আরেক টুকাই মানে দুই টুকাই ভাই ভাই হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। মানে আপনার আওয়ামী লীগের ছাত্রলীগে হচ্ছে টুকাই, আর বিএনপির যে যুবদল আছে, যুবদল হচ্ছে টুকাই। আমি ভাই মানে মোটামুটি 4 থেকে 5 মাস আগে বা এর মধ্যে আমি প্রায় ভিডিওতে আমি বলে থাকি যে ভাই, সমন্বয়কারীরা দেখবেন একটা সময় আপনার জাতীয় পার্টিকে বানাবে হচ্ছে ব্রেকফাস্ট, আর আওয়ামী লীগকে বানাবে লাঞ্চ, আর বিএনপিকে বানাবে হচ্ছে রাতের ডিনার। এইটাই কিন্তু চলমান, কিংবা এই পথেই কিন্তু হাঁটতেছে। সার্জিস আলম তিনি আরো বলেন যে 2024-এর এই দলটাকে আমরা যেখানে যাই না কেন, যদি এভাবে টুকাইরা আক্রমণ করতে চায়, মানে আমাদের যে স্বাধীনতা, এই স্বাধীনতার উপরে যে বা যারা নাকি আক্রমণ করতে চায়, তাদেরকে আমরা বাংলার মাটি থেকে এই
আওয়ামী লীগের টুকাইয়ের মতো বা টুকাইদের মতো অবস্থা করব। আমি এই বিষয়ে একটা লাইন কথা বলতে চাই, বা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে, সার্জিস আলমের বক্তব্য হচ্ছে যে টুকাইরা হামলা করছে, কিংবা টুকাইটা বাদ দিয়ে আগে এই প্রসঙ্গে কথা বলি যে 24-এর স্বাধীনতা, তথাকথিত 24-এর স্বাধীনতা তারা বলে, আমি মানি না, ব্যক্তিগতভাবে মানি না। আমি স্বাধীনতা বলতে আমি বুঝি বঙ্গবন্ধু, স্বাধীনতা বলতে বুঝি 71, স্বাধীনতা বলতে বুঝি আপনার 72-এর সংবিধান, স্বাধীনতা বলতে বুঝি আপনার 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ, এবং স্বাধীনতা মানে বুঝি প্রেসিডেন্ট শহীদ জিয়া। এছাড়া আমি আসলে আর কিছু বুঝি না। আপনারা কি বোঝেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আসুন যে টুকাই নিয়ে, তিনি যে টুকাই বললো, আসলে টুকাই যে কে বা কারা, এটা কিন্তু বাংলাদেশের প্রতিটি জনগণ জানে যে অরিজিনাল টুকাই কারা। আমি আসলে টুকাই নিয়ে একটু কথা বলতে চাই। টুকাই আসলে কত প্রকার এবং কি কি, সেই প্রসঙ্গে প্রথমত সার্জিস বলছে যে এক টুকাইকে বিতাড়িত করছি, আরেক টুকাই কেউ আমরা জানিয়ে দিতে চাই তাদের উদ্দেশ্যে যে তারা যদি ওই টুকাইকে দেখে শিক্ষা অর্জন না করতে পারে, তাদের অবস্থাও সেম ওই টুকাইয়ের মতো হবে। মানে এক টুকাই আর এক টুকাইয়ের ভাই ভাই, মানে এরকম আর কি। তো সার্জিস, যদি তুমি টুকাই বললা, বিএনপি কেও বললা, আওয়ামী লীগ কেও বললা, এখন আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি বাংলাদেশের জন্ম যেদিন থেকে সেদিন থেকেই আওয়ামী লীগের অবস্থান। বিএনপি যদিও পরে আসছে, বিএনপি টপিকে পরে আসি। মানে তোমার বাপ তোমার জন্ম দিছে, তাই না? এখন তুমি তোমার বাপরে অস্বীকার কইরা তুমি তোমার খালুরে বাপ মানো, বিষয়টা কেমন হয়ে গেল না? মানে তোমার যে জন্মদাতা পিতা, তুমি তোমার পিতাকে বলতেছ যে আপনি হচ্ছে টুকাই, হ্যাঁ, আর যে তোমার খালু ওরে বলতেছ যে ও হচ্ছে আমার জন্মদাতা পিতা, তাই না? তাই টুকাইকে আর জন্মদাতা পিতাকে, তোর যে বাপ সার্জিস তোর যে জন্ম দিছে ওই হইল টুকাই, আর ডক্টর ইউনূস কিংবা এই জামাত শিবির এই পাকিস্তান হচ্ছে তোদের খালু। বুঝতে পারছস? তোর যে বাপ, তোর বাপ হচ্ছে টুকাই, আর পাকিস্তান বা রাজাকার জঙ্গিবাদীরা ওরা হয়ে গেছে মনে কর তোর জন্মদাতা পিতা। তাহলে তোর বাপের এই লজ্জায় আমার মনে হয় ফাঁসি দিয়া মরে যাওয়া উচিত। বুঝছস সার্জিস? হ্যাঁ, আর তুই আওয়ামী লীগ আর বিএনপি কে বলস টুকাই, হ্যাঁ, ছাত্রলীগকে আর যুব দলকে বলস টুকাই। টুকাইতে তোর বাপে, টুকাই হচ্ছে তুই। ওই যে বললাম তোর বাপরে তুই নিজে টুকাই বানাইছস, আর তোর জন্ম দিছে পাকিস্তান, হ্যাঁ, পাকিস্তান হচ্ছে তোর খালু, আর তোর জন্মদাতা পিতা হচ্ছে আর তোর টুকাই। বুঝছ নাই? তো যারা নাকি প্রকৃত টুকাই ওরা এই কথাই বলে, যারা নাকি প্রকৃত টুকাই তারা হচ্ছে পাকিস্তানি বীজ। বুঝছ নাই? তারা হচ্ছে করজ। করজ চিনস না? করজ, ওই যে আমরা হাটে গরু কিনতে যাই, যে ভাই এটা কত মিয়া, কয় ভাই এটার দাম একটু কম। কেন কম? কারণ এটা করজ। করজ মানে কি? মানে তোরা পাকিস্তানি বাপ আর বাংলাদেশি মা। বুঝছ নাই? এইটা হচ্ছে করজ, তুই হচ্ছে করজ। বুঝছো সার্জিস? তোর অবস্থান ঠিক ওই করজ গুরুর মতো। তাই তোকে বাংলাদেশের জনগণও গুরুর মতো পেটানো শুরু করছে। তোকে আরো পেটাবে, তুই আরো পিটানি খাবি। তুই দেখিস, তুই উঠতে বইতে তুই মনে করে পিটানি খাবি। তুই ছাত্রলীগকে টুকাই বলস, তুই যুবদলকে টুকাই বলস, মানে যারা নাকি স্বাধীনতার দল, যেই দুইটা দলের মাধ্যমে নাকি বাংলাদেশটা জন্ম হয়েছে। তাহলে তুই টুকাই দেশে থাকস কে? হ্যাঁ, থাকস কে? জাগা, পাকিস্তান যাস না কে? চলে যা। ও পাকিস্তান যাবি না, বাংলাদেশটাকে কিভাবে পাকিস্তান করা যায় এই তালবাহানা না, এটা তো আমরা হতে দেব না চান্দু, এটা আমরা কখনোই হতে দেব না। তাই টুকাই বলার আগে আমার এই কথাটা 10 বার শুনিস, তারপরে টুকাই বলিস যে অরিজিনাল প্রকৃত টুকাই কে বা কারা। বুঝস? তোরা যেই কটাই মনে করে আসস না, এই অন্তর্বর্তীকালে সরকারের বিশেষ করে মেন সমন্বয়ক গুলা
বিশেষভাবে তারা সব করা হচ্ছে টুকাই, ওই যে করস গুলো, করস বাংলাদেশি মা আর পাকিস্তানি বাপ তোদের, বুঝছস? আর যে নাকি তোদের অরিজিনালি বাংলাদেশের পিতা, তোর জন্মদাতা পিতা, ওই হয়ে গেছে খালু, বুঝছস নাই? ওই হয়ে গেছে খালু। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আসলে আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই না, তবে একটা কথাই বলি ভাই, কলিজাটা ঠান্ডা হয়েছে। ওই তো চরম ভাবে মনে করেন পিটানি খাইছে, আপনারা দেখলেন, দূর থেকেও দেখলেন ভিডিওটা, আবার সামনে থেকেও দেখলেন। তো যে নাকি মায়ের খায় তার অবস্থা এরকমই হয়। মানে এখন তো আপনার চাপার জোর দিয়ে নিজের অবস্থান তো ঠিক রাখতে হবে, যেহেতু ভাই আমি গণপিটুনি খাইছি, তাই না? তাই জনগণকে বোঝানোর সুবিধার্থে আবার সামনে আমি সংসদ নির্বাচন করতেছি, তাই জনগণকে তো আমার আপনার কি বলে এই নাইসাই তো মনে করেন বোঝাতে হবে, তাই না? তো এই নাইসাই হচ্ছে বোঝাচ্ছে। তো পিটুনি কিন্তু ঠিকই খাইছে, চরম পিটুনি খাইছে, আপনারা দেখলেন ভিডিওতে। বাকিটা আপনাদের ব্যক্তিগত মত। দর্শক, গত রাতে সার্জিস আলমের উপরে যে হামলা, সেই হামলার ঘটনা আমরা সবাই জানি, আপনারাও জানেন। রীতিমতো ভাইরাল হয়েছে গত রাতেই একাধিক ভিডিও। একটা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সার্জিস আলমকে গলা ধাক্কা দিয়ে গাড়ির সঙ্গে গাড়ির পাঁজরে তাকে চেপে ধরা হচ্ছে, সেটাকে নিয়ে হট্টগোল, এবং পরবর্তীতে আরও একাধিক ভিডিও সামনে আসে এবং ঢাকা মেডিকেল কলেজের ভিডিও থেকে জানা যায় সেই ঘটনায় সার্জিস আলমের পক্ষের একজন গুরুতর জখম হয়েছে এবং তার পিঠে 14টা সেলাই লেগেছে। এই ঘটনা কেন হলো, কেন ঘটলো, কারা ঘটালো কারা, দোষ দেয়া হচ্ছে কাদের, সেই আলোচনা তো রয়েছেই। পাশাপাশি সদ্য পদত্যাগকারী উপদেষ্টা নাহিদ ইসলাম দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, জননিরাপত্তা নিশ্চিত হয়নি, এটা স্বীকার করলেন এবং স্বীকার করে সরকারকে বিপদে ফেলে দিলেন কিনা সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বলছিলাম সার্জিস আলমের মার খাওয়ার ঘটনা। সার্জিস আলমকে এক প্রকার আক্রমণ করা হয়েছে, তাকে আঘাত করা হয়েছে এবং তার পক্ষের একজন, তিনিও প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি যে দ্বন্দ্ব, প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বয়কদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে বসুন্ধরাতে। সেটা মোটামুটি একেবারে দিনের আলোর মতো স্পষ্ট, সেই ব্যাপারে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই, সেটা নিয়ে আলোচনা চলছে। সার্জিস আলমের পক্ষ থেকে সার্জিস আলম গ্রুপ এই ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করার চেষ্টা করছে, ছাত্রদলকে দায়ী করেছে। ছাত্রদলের একাধিক নেতার নাম মেনশন করে বলেছে তারা এই সন্ত্রাসীরা এই ঘটনা ঘটাচ্ছে, ছাত্রদল এবং বিএনপি যেন তাদেরকে শেল্টার না দেয়। কিন্তু এই প্রাইভেট ইউনিভার্সিটির ঘটনাটা, প্রাইভেট ইউনিভার্সিটির জেরটা নতুন জের না, হঠাৎ করে ঘটেনি। যদি হঠাৎ করে ঘটতো তাহলে ঘটনা অন্যদিকে মোড় নেওয়ানোর ব্যাপার বিশ্বাসযোগ্যতা পেত। কিন্তু যখন ঘটনাটা পুরাতন, প্রাইভেট ইউনিভার্সিটি এবং সমন্বয়কদের দ্বন্দ্ব যখন একেবারে প্রকাশ্য দ্বন্দ্ব, এর আগে ঢাকা ভার্সিটিতে মধুর ক্যান্টিনে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের পেটানো হয়েছে, সেই দৃশ্য আমরা দেখেছি, সেই খবর আমরা জানি। সেখানে বসুন্ধরাতে নর্থ সাউথ ইউনিভার্সিটির এলাকায় বেড়াতে গিয়ে সার্জিস আলম আক্রান্ত হওয়াটা খুব যে অস্বাভাবিক সেটা বলা যাবে না। কিন্তু আলোচনা হচ্ছে যে দল গঠনের মাত্র 5-6 দিনের মাথায় এসে এরকম ন্যাক্কারজনক ঘটনার মুখোমুখি যখন হচ্ছেন নাগরিক পার্টির টপ নেতাদের একজন, তখন এই দলের ভবিষ্যৎটা খুব সহজেই অনুমান করা যায়। কিন্তু ছাত্র দলের উপরে অভিযোগ কেন দেয়া হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন। মুস্তাক তাহমিদ, যিনি আক্রান্ত হয়েছেন সবথেকে বেশি, যার পিঠে 14টা সেলাই লেগেছে, তিনি বলছেন 14টা সেলাই রয়েছে পিঠে, ব্যান্ডেজ করা, কতটা সেলাই সেটা তো আর দেখা যাচ্ছে না, তার ভাষ্য মতে 14টা সেলাই লেগেছে। তো একজন মানুষের যদি 14টা সেলাই লাগে, সেই মানুষ বীর দর্পে হাসপাতালের গেটের বাইরে এসে দাঁড়িয়ে কিভাবে
ঘন্টার পর ঘন্টা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন, নাম্বার ওয়ান এটা একটা প্রশ্ন। তারপরে আজকে আবার তিনি বেশ সাজুগুজু করে নতুন পাঞ্জাবি পরে সাংবাদিক সম্মেলন করলেন, সেটা কিভাবে সম্ভব? তার তো হাসপাতালে থাকার কথা, 14টা সেলাই যদি লেগে থাকে তার হাসপাতালে থাকার কথা, হাসপাতালে না থেকে তিনি সংবাদ সম্মেলন করে বেড়াচ্ছেন, ভাটারা থানায় যাচ্ছেন গভীর রাতে, মামলা মোকদ্দমায় জড়াচ্ছেন, সার্জিস আলমকে এক ধরনের বাঁচানোর চেষ্টা করছেন। সেই কাজগুলো কেন করছেন সেই প্রশ্ন সামনে এসেই যায়। সার্জিস আলম যে না বড় ধরনের বিপত্তির মধ্যে পড়েছেন এই ঘটনা সেটা প্রমাণ করে। এই ঘটনা আরও ইঙ্গিত দেয় যে নতুন এই ছাত্র সংগঠন তো রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল যে সাধারণের চোখে, সাধারণের মস্তিষ্কের মধ্যে ঢুকতে পারবে না সহজে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্যাম্পাসে গিয়েই যদি এই ঘটনা ঘটে, তাহলে ক্যাম্পাসের বাইরের ভোটটাই আসলে মূল ভোট। সেই সাধারণ জনতা যারা তাদেরকে চেনেই না, তাদের কাছে গিয়ে এদের কি অবস্থা হবে সেটা অনেকে বলেন যে সেটা অনুমান করতেও বেশ আতঙ্কিত হতে হয়। এই যখন অবস্থা সার্জিসের, তখন তার দলেরই যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদ্য পদত্যাগ করা উপদেষ্টা, তিনি রীতিমতো বোমা ফাটিয়েছেন। আজকে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একটা সাক্ষাৎকারে তিনি সাক্ষাৎকারের বিভিন্ন কথার মাঝে তিনি একটা কথা স্বীকার করেছেন, সেটা হচ্ছে যে বর্তমান সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, এটা স্বীকার করেছেন। এই স্বীকার তিনি সরকারে থাকতে কখনোই করেননি, সরকারের বাইরে এসে এটা স্বীকার করলেন। এবং এই স্বীকার যে সরকারকে কত বড় বিপদে ফেলবে সেটা খুব সহজেই অনুমান করা যায়। প্রত্যেকটা গণমাধ্যম এটাকে হেডিং করছে অলরেডি, এবং এই ব্যাপারটাকে হাইলাইট করা, যদি গণমাধ্যমই হাইলাইট করে তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছয়লাভ হয়ে যাচ্ছে এটা খুব সহজেই অনুমান করা যায়। এবং তিনি আর একটা কথা বলেছেন, এই অজুহাতটাকে সামনে আনার জন্যই সম্ভবত তিনি এই কথা বলেছেন, নির্বাচনের অজুহাতটা সামনে আনার জন্য বলেছেন যে বর্তমান যে জননিরাপত্তার অবস্থা, এই অবস্থায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থায় বাংলাদেশে নির্বাচন সম্ভব নয়, এই অবস্থার মধ্যে নির্বাচন হতে পারে না। অর্থাৎ যে কোনো উসিলায় নির্বাচনটা পিছাতে হবে, সেটাই এই নতুন দলের মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্য বাস্তবায়ন করতে গিয়েই আমার মনে হয় যে একটা বেফাঁস মন্তব্য করে ফেললেন, যেটা সরকারের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। নাহিদ ইসলামরা সেকেন্ড রিপাবলিক চান, নাহিদ ইসলামরা নতুন সংবিধান চান, গণপরিষদ নির্বাচন চান, যার কোনোটাই হবে না এটা নিশ্চিত করে বলা যায়, যার কোনোটা করার সাধ্যই এই সরকারের নেই। কিন্তু চেয়ে যাচ্ছেন, তারা নির্বাচন ডিলে করতে চান, নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা যেটা হচ্ছে সেটা তারা চান না, কোনোভাবেই চান না। কারণটা খুব স্পষ্ট, ডিসেম্বরে নির্বাচন হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে, আর অক্টোবরের আগে এই দল গুছিয়ে তোলা, মাত্র কয়েক মাসের মধ্যে, 5-6 মাসের মধ্যে দল গুছিয়ে তোলা এটা অসম্ভব ব্যাপার। দল গুছিয়ে তোলা, নিবন্ধন পাওয়া, নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া, নিবন্ধন হয়তো লবিং করে প্রভাব খাটিয়ে, সরকারের প্রভাব খাটিয়ে নিবন্ধন নিতে পারবেন, কিন্তু নিবন্ধনের যে শর্ত, যে ক্রাইটেরিয়া পূরণ করতে হয় সেটা পূরণ করা এই 6 মাসের মধ্যে সম্ভব নয়। সেই কারণেই তারা নির্বাচন পেছানোর কথা বলছেন বারবার। আর নির্বাচন না পিছালে তারা যে ক্ষমতার স্বাদ আস্বাদন করতে চাচ্ছেন কিংবা ক্ষমতার স্বপ্ন দেখছেন, ক্ষমতা না পেলেও অন্তত প্রধান বিরোধী দলের আসনে যেতে চাচ্ছেন, সেটা স্বপ্নই হয়ে থাকবে। সেই কারণেই যে কোনো ইস্যুতে, যে কোনোভাবে কথায় ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে গুছিয়ে একটা কথাই বলার চেষ্টা, সেটা হচ্ছে নির্বাচন যেন পিছিয়ে যায়। এবং সেটা বলতে গিয়েই রয়টার্সকে তিনি এই বেফাঁস মন্তব্যটা আমার মনে হয় করে বসলেন, যার ফলে সরকার বিপাকে পড়বে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। আওয়ামী ন্যারেটিভে
ডক্টর ইউনূসের বিরোধিতা করতে গিয়ে বিএনপি ধরা খেল, জনগণের মাধ্যমে এখন ধোলাই খাচ্ছে। জনগণ কর্তৃক বিএনপি এখন কঠিন পরিস্থিতিতে। বিএনপি যে প্রশ্নের মুখে পড়েছে আওয়ামী স্টাইলে ডক্টর ইউনূসের বিরোধিতা করতে গিয়ে, এই ধাক্কল কাটানো বিএনপির পক্ষে সম্ভব না। দেখেন কি পরিস্থিতি হয়েছে, জনমত কিভাবে পাল্টে যাচ্ছে, জনগণের দৃষ্টিভঙ্গি কি। বিএনপি বলছে যে আমাদের জনপ্রিয়তা কই, আমরা তো দেখি না ভাই। আপনি কি সেই 5 আগস্ট পরবর্তী কল্পনার রাজ্যে আছেন যে মানুষ বিএনপিকে সমর্থন করতো না? সোসাইটির প্যারাডাইম শিফট হয়ে গিয়েছে। বিএনপির জনপ্রিয়তা জ্যামিতিক হারে হ্রাস পেয়েছে। এখন জনগণের আকর্ষণ এই এস্টাবলিশমেন্ট বিএনপি আওয়ামী লীগের বিকল্প অন্য কারো দিকে। দর্শক, বিএনপির দুদু শিশুর মতো কথা বলছে, তাকে দুদু দাও, শামসুজ্জামান দুদু। এই দুদু বলছেন যে ইতোমধ্যে এই সরকার সংবিধান লঙ্ঘন করেছে। এর মানে কি? সংবিধান লঙ্ঘনকারী সরকার ডক্টর ইউনূস এবং অবৈধ সরকার ডক্টর ইউনূস, তাই না? এখন দেখেন, এই সরকার সংবিধান লঙ্ঘন করেছে, এটা 1000বার সত্য। কারণ আমরা তো এই সংবিধানকে লাথি মারি, এই সংবিধানের উপরে আমরা থুথু দিই। এই সংবিধান আমরা মানি না, আমরা নতুন সংবিধান চাই। আর এই সংবিধানের দোহাই দিয়ে ডক্টর ইউনূসের বিরোধিতা করছে বিএনপির দুদু। এই বিএনপির দুদুর কথা বলি। বিএনপির ফজলুর রহমান যে অভিযোগে বা যে যুক্তিতে বহিষ্কার হয়েছে, ওই অভিযোগে বা ওই যুক্তিতে দুদুকে বহিষ্কার করাটা জরুরি। কারণ দুদু সেম ঘটনা ঘটাচ্ছে। রাজাকার ট্যাগ দিয়ে বহিষ্কার হয়েছে ফজলুর রহমান, আর রাজাকার ট্যাগ ফজলুর রহমানের আগে দিয়েছে এই দুদু। দুদুকে কেন বহিষ্কার করা হবে না? না দুদুকে সতর্ক করা হয়েছে, তারেক রহমান ফোন দিয়ে সতর্কতা করেছে, কে জানে। এখন এই বিএনপির দুদু বলছে ইতিমধ্যে সংবিধান লঙ্ঘন করেছে সরকার। এর মানে কি? কি সংবিধান প্রেম! তারা এই হাসিনার সংবিধানকেই চূড়ান্ত মনে করে, এই সংবিধানের উপর ভিত্তি করে সবকিছু ঠিক করতে চায়। কি প্রেম এই সংবিধানের প্রতি! এখন এই সংবিধানকে মানদণ্ড ধরে ডক্টর ইউনূসের বিরোধিতা করা, এটা তো আওয়ামী স্টাইল, আওয়ামী ন্যারেটিভ, ভারতীয় স্টাইল। সেম কাজ দুদু করছে। এখন দুদু মজা বুঝুক। দুদুকে কি জবাব দিচ্ছে জনগণ দেখেন। দুদুর এই বক্তব্য, এটা চ্যানেল 24 একটা টক শোতে বলছে। আমি প্রথমে তার বক্তব্যটা একটু খণ্ডন করি। দেখেন, এই সংবিধান তো সরকার মানেই না, লঙ্ঘন করার বিষয় যেটা আমি মানেই না, যেটাকে আমি লাথি মারি, থুতু দিই, সেটা আবার লঙ্ঘন করার আবার কি? এই সংবিধান তো আমরা মানি না, এই সরকার মানে না। হ্যাঁ, কিছু কিছু বিষয় মানে, কিছু কিছু মানে না, যতটুকু মানা যায়। এই সরকার একটা আধা বিপ্লবী সরকার, অথবা কাগজে কলমে সাংবিধানিক হলো, চরিত্রগত দিক থেকে বিপ্লবী। আমরা এটাকে পুরোপুরি বিপ্লবী বানানোর প্রক্রিয়ার মধ্যে আছি। কিসের সংবিধান? বালের সংবিধান। এই সংবিধান আমরা মানি না ভাই। সংবিধানের বিরুদ্ধে এরকম কথা বললে তো ফাঁসি হয়। তা আমরা তো বলছি সকাল সন্ধ্যা, দেখি আপনারা কি করেন। আমাদের বিরুদ্ধে একটু মামলা দেন না, দেখি কোন আদালত মামলা নেয়। এই সংবিধানকে গালি দিলাম, এই সংবিধানকে যে গালি আমি দিয়েছি, এই সংবিধান অনুযায়ী আমার ফাঁসি হওয়ার কথা। শুধু আমার না, ডক্টর ইউনূস সরকার যেভাবে এই সংবিধান লঙ্ঘন করেছে, তাদের এই সব উপদেষ্টাদের ফাঁসি হওয়ার কথা। তা আপনি আদালতে একটু মামলা নিয়ে যান না, যে সংবিধানকে এভাবে গালি দেয় ছেলেরা, তরুণরা, দেখি কি হয়, আদালত মামলা নেয় কিনা। আপনারা এই সংবিধান তো আদালতেই মানবে না, আপনার মামলা তো নিবে না, বুঝতে পারছেন? তো এই সংবিধান আসলে অচল। সে অচল মাল আপনারা এখন সামনে আনছেন, এটা হাস্যকর। আপনারা অচল মাল হয়ে যাবেন এই সংবিধানের সাথে সাথে। তো দর্শক, এটার কোনো জবাব নেই। এই সংবিধান লঙ্ঘন করেছে, এই সংবিধান তো মানেই না ভাই। দেখেন, বিশেষ করে 90 দিন পার হয়ে যাওয়ার পর ডক্টর ইউনূস সরকারের কোনো বৈধতা নাই অ্যাকর্ডিং টু দিস কনস্টিটিউশন। কারণ হাসিনার যেভাবে পতন হয়েছে, এটাই সংবিধান অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। হাসিনা যেভাবে পতন হয়েছে, ওইভাবে কোনো সরকার পতন হওয়া এবং নির্বাচনের আগে এইভাবে কোনো সরকার
দায়িত্ব নেয়। এই সংবিধান আমি বলছি, এই সংবিধান অনুযায়ী ডক্টর ইউনূস সরকার থাকুক দায়িত্বে আর দেশ পরিচালনা যেই করুক, এই সংবিধান অনুযায়ী এখনো বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ কোনোভাবে যদি পার্লামেন্ট ভেঙে যায় বা ভেঙে দেওয়া হয়, পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত অবশ্যই প্রধানমন্ত্রী আগে যিনি ছিলেন তিনি। অতএব এই সংবিধান অনুযায়ী হাজারবার সত্য যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের লোকজন এই জন্যই তো দেশ চালাচ্ছে ডক্টর ইউনূস, কিন্তু প্রধানমন্ত্রী দাবি করছে শেখ হাসিনাকে। কেন? এই সংবিধান অনুযায়ী এটা ট্রু। আপনি এই দুধুরা সংবিধান বুঝে, এরা তো মাথা মোটা, কতগুলো শরীর আছে আর দুধ খায় মনে হয়। সংবিধান বুঝে পড়াশোনা করেছে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দায়িত্ব নিয়েছে। এরা পড়াশোনা করে নাই তো, থেকেছে টেম্পো স্ট্যান্ডে। নাম কাস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, কয়দিন ক্লাস করেছে, রেজাল্ট কি, সার্টিফিকেটটা দেখি না, কি পড়াশোনা করেছে। আমরা তো পড়িয়েছি স্টুডেন্টদেরকে, কি জানে এগুলো আমরা বুঝি না। অনেক মাথা মোড়া স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি আমরা দেখেছি না, যেগুলো ছাত্র দল করে ওগুলো পরিস্থিতি, ওগুলো ওইরকমই, দু একটা মেধাবী আছে। এই দুদুরাতে এগুলো বোঝে না যে এই সংবিধানের কথা বললে শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী। অতএব শেখ হাসিনার পতন যেভাবে হয়েছে সেটাই অসাংবিধানিক। তারপরে আবার যেভাবে ডক্টর ইউনূস সরকার গঠিত হয়েছে ওটাও অসাংবিধানিক। তারপরে কোনো না কোনোভাবে আপনি আপিল বিভাগের রেফারেন্স নিয়ে এই সরকারের বৈধতা দিল, 90 দিন পার হয়ে যাওয়ার পর কিছুতেই এই সরকারকে সাংবিধানিক বলা যায় না। অতএব এই সরকার বিপ্লবী, অসাংবিধানিক সরকার। আপনি কিসের সংবিধানের দোয়া তুলছেন? আপনি এই সংবিধানের রেফারেন্স দিয়ে ডক্টর ইউনূস সরকারের বিরোধিতা করছেন। এখন দেখেন জনগণ কি জবাব দিচ্ছে, আমি একটু মন্তব্য শোনাই। সংবিধান প্রেমী দুদু মিয়া, এর মানে এই সংবিধানের পক্ষে থাকাটা এখন একটা গালি। এই সংবিধানকে কটাক্ষ করতে পারাটা দেশপ্রেমের পরিচয়। একজন লিখেছে ও তো সাচ্চা ভারতের দালাল, আরেকজন লিখেছেন 2041 সাল আগে কোনো নির্বাচন হবে না। বুঝতে পারছেন? সংবিধান দিয়ে ওনারা ক্ষমতায় আসেনি, বেশি কথা বললে জনগণ আপনাদেরকে ভোট দেবে না, কথা কম বলেন। বিপ্লবী সরকার কোনো সংবিধান মানে না, মানা উচিত না। শেখ হাসিনা মেয়াদ ছিল 2041 সাল, ওটাই দুদুর জন্য সঠিক ছিল। তো কতটা বিব্রতকর জবাব খাচ্ছেন বুঝুন। এদের তো লজ্জা নাই, হাহারি একটু তো লজ্জা হয় না। নিজেদের সংবিধানের কথা বলে তাহলে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী এখনো, রাইট? নিজেদের সংবিধানের কথা বলে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। সংবিধান অনুযায়ী হাসিনার ক্ষমতার মেয়াদ ছিল 2029 সাল পর্যন্ত, রাইট? অর্থাৎ 29 সাল আগে নির্বাচনের কথা বললে ওকে সংবিধান লঙ্ঘনের দায় ওকে বাধা উচিত ধরে দিয়ে। এদের বয়স হয়ে গেছে, এখন দল থেকে বাদ দিয়ে দলের শিক্ষিত তরুণদের জায়গা দেওয়া উচিত। বয়স্ক মানুষ কখন কি বলে ফেলে, নিজেদের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছে। এই দুধের তো বয়স হয় না, কিন্তু শরীরে ওজন বেশি হয়ে গেছে, এই কারণে মাথা ঠিক নেই। এতদিন কোথায় ছিল সংবিধানের স্পিড? এখন সংবিধানের স্পিরিট নিয়ে এসেছে। এই সংবিধান আবার এই সংবিধানের স্পিরিট, সরাসরি সংবিধানের আর্টিকেল না, স্পিরিট এর বয়ান দেয় টকশোতে। এই সংবিধানের স্পিরিটের বয়ান দেয়। আপনি চিন্তা করেন কতটা দালাল, ভারতের কি পরিমাণ দালাল হলে এই ভারতের সংবিধান স্পিরিটের বয়ান আমাদেরকে দিতে পারে। স্যার একজন লিখেছেন, আপনারা সংবিধান করেন, এতদিন কোথায় ছিল আপনাদের এই সংবিধান? আরেকজন লিখেছে, ঈদের পর কথা বলিয়েন ভাই। সংবিধান মতো কাজ করলে এই সরকার পতন করা যেত না, তাহলে এই সংবিধান মেনে কি লাভ? যে সংবিধান মানলে স্বৈরাচারের পতন ঘটানো সম্ভব হয় না, নতুন সংবিধান করতে হবে। সংবিধান অনুসরণ করে বিপ্লব হয়নি, সংবিধান বলে কোনো লাভ নেই। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন 30 সালে বিপ্লবের মাধ্যমে সরকার পতন করা হয়েছে। এই সংবিধান অকার্যকর, সংবিধান দোহাই দিয়ে লাভ নেই। একটা মন্তব্য দেখলাম না বিএনপির পক্ষে। দিনের ভোট রাতে, মধ্যরাতে নির্বাচন, ভোটারবিহীন 152 জন সংসদ সদস্য, খালেদা জিয়াকে দীর্ঘ সময় কারাবরণ, তারেক জিয়ার দেশান্তর, ফজলুল কাদের চৌধুরী ফাঁসি, মানে এই সালাউদ্দিন কাদের, জয়নুল আবেদিন ফারুককে বিবস্ত্র করা, বিএনপি কেন্দ্রীয় অফিসে দীর্ঘদিন তালা, ইত্যাদি ইত্যাদি। এগুলো লিখছে যে এটা কোন সংবিধানে হয়েছিল? এর মানে সংবিধান তো অনেক আগে থেকেই বাতিল। এই বিপ্লবের মাধ্যমে সংবিধান অনেক আগে থেকেই বাতিল। আওয়ামী লীগই তো এই সংবিধান মানেনি। কিসের সংবিধান? প্রত্যেক জায়গায় তোর আব্বারা এখনো বসে আছে, সবকিছু ঠিকঠাক না করে নির্বাচন দিলে তোদের আব্বার আবার জোর করে ক্ষমতায় চলে আসবে। যা আসে মুখে বলে ফেললি আর তোর চেহারা দিকে তাকায় যাত্রা নষ্ট হবে।
এই লোকটা আগে মনে করতাম জনগণের কথা বলে, এখন দেখি ভারতের গোলাম। একজন আলেম লিখেছেন 15 বছর 7 মাস যাবৎ সংবিধান কোথায় ছিল, ওই নিয়ে একেবারে চুপ চুপ করে থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাজ করার সুযোগ দিন। তো জনগণের দোলাই খাচ্ছেন, লজ্জা হয় না আপনাদের পক্ষে কথা বলার? একটা মন্তব্য তো আমি দেখলাম না শত শত কমেন্টের মধ্যে। বিএনপিকে দেশে নাই, আসলেই নাই। এই যে বিএনপির পক্ষে কোনো লোক নাই, সোশ্যাল মিডিয়ায় বিএনপির পেজেও 90% হাহারি অ্যাক্ট, বিএনপির পক্ষে মন্তব্য পাওয়া যায় না। বিএনপি যারা আছে তারা লজ্জায় মন্তব্য করে না, কারণ মন্তব্য করলেই তো জনগণ তাদেরকে ধোলাই দিবে, তখন আবার সরাসরি দেখলে ট্রল করবে, তুই তো এই সংবিধানের পক্ষে, তুই তো ভারতের দালাল। অফিস আদালতে যেতেও লজ্জাবোধ করবে। এই কারণে বিএনপির এই বয়ানের পক্ষে বিএনপির লোকজনও সোশ্যাল মিডিয়ায় লজ্জার ভয় লেখে না, লিখতে পারে না। এতটা করুণ অবস্থা বিএনপির হয়েছে। বিএনপি জানে যে নির্বাচন হলে তারা কিছুতেই জিততে পারবে না, কারণ জনগণ তাদের সমর্থন করে না। এই জন্য বিএনপি এই যে নির্বাচনের কথা বলে, ওটা আসলে কারচুপি নির্বাচনের কথা বলে। সেনাবাহিনীকে ম্যানেজ করে ভারতের সহায়তায় বিভিন্নভাবে একটা বন্দোবস্ত করে ক্ষমতা নিতে চায়, কারচুপি করে। বিএনপি আসলে ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমের সঙ্গে একটা মানে করেন যে হয়েছে, হস্তাহস্তি হয়েছে, কিন্তু সেখানে মারধর হয়নি বা গণধোলাই হয়নি। অনেকেই বলতেছে সমন্বয়ক সার্জিস আলমকে গণধোলাই দেওয়া হয়েছে, এটা টোটালি ফেক এবং গুজব। দয়া করে আপনারা কেউ গুজবে কান দেবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ নিউজটি দেখবেন, তারপরে আপনারা বুঝতে পারবেন যে আসল নিউজটা কী ছিল। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আমি আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করতে চাই না। ইতিমধ্যে আপনারা ভিডিও ফুটেজ দেখে কিন্তু বুঝতেই পারছেন যে সমন্বয়ক সার্জিস আলমকে নিয়ে আপনারা যে মন্তব্য শুনলেন, এইবার এই বিষয় নিয়ে আপনাদের কী নিজস্ব মন্তব্য অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে আমাদের কোনো নিজস্ব কোনো কথা বলা হয় না, যা কিছু দেখছেন, যা কিছু শুনছেন সব কিছুই সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। ধন্যবাদ।